মনের শান্তি আর চোখের আরাম, এই দুইয়ের জন্য আমাদের কর্মব্যস্ত জীবন থেকে মাঝে মধ্যে একটা দিনের ছুটি বার করতে পারলেই যথেষ্ট হয়ে যায়। একেবারে বর্তমানে দাঁড়িয়ে সুদূর অতীতকে দেখা, দুই দেশের সীমান্ত, ইছামতির জোয়ার ভাটা, আবার ছোটোখাটো জঙ্গল ট্রেল, এই সব কিছুই একদিনেই করা যায় টাকিতে এসে। কিভাবে একদিনেই টাকি বেড়ানোর সাথে সাথে দুষ্প্রাপ্য এক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম আমরা, তার গল্প রইল এই ভিডিওতে। কেমন লাগছে অভিজ্ঞতা? দারুণ লাগছে। এখান থেকে দেখুন এই চকচক করছে, এগুলো কিন্তু মধু। আচ্ছা আচ্ছা, এই দু পিঠে হয়। আরে বাপরে, দেখেছেন? আচ্ছা এই প্রত্যেকটা কোঠরেই কি ডিম আছে? এখান থেকে এই অংশ ডিম থাকবে দুই পিঠে। এই যে পরাগকেও খেতে চাইলে খেতে পারবে। পরাগ খাওয়া যায়? ভালো। ভোরবেলায় কনকনে ঠান্ডায় গাঢ় কুয়াশা মাখা হাইওয়ে দিয়ে চলা, টাটকা খেজুরের রস খাওয়া, নলেন গুড় কেনা আর প্রাণ ভরে সর্ষে ক্ষেত উপভোগ করা, একেবারেই দুর্দান্ত এক রোড ট্রিপ ছিল এই টাকি বেড়াতে আসার। আর সেই ভিডিও লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। প্রায় 11টা নাগাদ আমরা টাকি পৌঁছে রাজবাড়ি ঘাটের পাশে পার্কিং এরিয়াতে আমাদের গাড়িটাকে পার্ক করে রাখি 150 টাকার বিনিময়ে সারাদিনের জন্য। এরপর আমরা রাজবাড়ি ঘাটে এসে ইছামতির পাশে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আমরা এখানে পৌঁছানোর দেখলাম কয়েক মুহূর্ত আগেই এক বিসর্জন হয়ে গেছে। একটু আগে যদি যেতাম বিসর্জনটা দেখতে পেতাম। যাই হোক, দুর্গাপুজোর সময় এই ঘাট থেকেই কিন্তু দুর্গা প্রতিমার নিরঞ্জন হয়, আর তাই উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় জমে এখানে। পুরনো দিনের এক দেওয়াল, আর তাকে আষ্টেপৃষ্ঠে রয়েছে বটগাছের ঝুড়ি এবং শিকড়। এটি রয়েছে রাজবাড়ি ঘাটের একদম ডান দিকে। এই পাঁচিলের ঠিক ডান পাশেই রয়েছে বেশ বড়সড় এক টাকির পিকনিক গ্রাউন্ড। আর আমরা এখন যেখানে রয়েছি ইছামতি সোজাসুজি ঠিক অপর পারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রীপুর গ্রাম। রাজবাড়ি ঘাটের একদম পাশেই রয়েছে টাকিতে বেড়াবার দর্শনীয় স্থানগুলোর একটা লিস্টের বোর্ড। আর এখানে টোটাল 14টি পয়েন্ট রয়েছে। টোটো চালক ভাইরা 900 টাকার বিনিময়ে এই পয়েন্টগুলো করিয়ে থাকেন, কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ওই 10টির মতো পয়েন্ট করেছিলাম 700 টাকার বিনিময়ে। আর এই চত্বরে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে সাইট সিইং করানোর জন্য, তাই আগে থেকে ফোন করে সাইট সিইং এর বুকিং নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। এইবার একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম টাকির সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা যেদিন টাকি গিয়েছিলাম একেতে জমিয়ে ঠান্ডা পড়েছিল, তার উপরে রবিবার, তাই টাকির চারিদিকে টুরিস্টে পরিপূর্ণ ছিল সেই দিন। রাজবাড়ি ঘাটের একদম কাছেই রয়েছে ছোট থেকে বড় মানের কিন্তু অনেক হোটেল। আর এখানে আপনি প্লেন বাঙালি মাছ ভাত থেকে শুরু করে চাইনিজ, মোগলাই সব রকমের খাবারই পেয়ে যাবেন। আর এই চত্বরেই রয়েছে থাকার জন্য লাক্সারি থেকে বাজেট বেশ কিছু হোটেল, তাই আগে থেকে বুকিং না করে আসলেও আপনারা হোটেল কিন্তু নিশ্চিন্তে পেয়ে যাবেন। রাজবাড়ি ঘাটের থেকে একেবারে 1 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে এই পেয়ান ইউজ ওয়াশরুমটা, আর ঠিক তার পাশেই রয়েছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক, পুলিশ স্টেশন। টাকি বেড়াতে আসলে ইছামতিতে বোট রাইডিং করতে কিন্তু ভুলবেন না। মাথাপিছু 100 টাকার বিনিময়ে হয়ে থাকে এই নৌকা বিহার। ট্যুরিস্টের এত বড় লম্বা লাইন দেখে আমরা আর এবারে বোট রাইডিংটা করিনি। সরু ঢালাই করা রাস্তা, আর রাস্তার পাশেই ইছামতি নদী, আর তার ওপারে বাংলাদেশ। এই পথে চলতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রীপুর গ্রাম, আর এর পাশে টাকি, আমার ভারতবর্ষ। কিরে কেমন লাগছে দেশের মাটি আর দেশের মাটি দেখতে? সিরিয়াসলি, এই যে আবার এখানেও পিকনিক হচ্ছে, যেখানে, হ্যাঁ, আর এখানে আলাদা করে পিকনিক স্পট বলে কিছু নেই, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে। হ্যাঁ, এটা একটা পিকনিক স্পট, এখানে একটা লেখা আছে পিকনিক স্পট, কিন্তু আজকে মারাত্মক ভিড়। শঙ্কর রায় চৌধুরীর জন্মস্থান বা ওনার বাড়ি, ওনার দুর্গা দালান আছে, পাপ বলি দেওয়ার যে জায়গাটা ছিল সেই জায়গাটা আছে, এখন বলিটা উঠে গেছে। আর পেছনে একটা বাড়ি আছে, ওটা আমরা গয়নার ব্যবসা মুভি শুটিং হয়েছিল, পেছনে এই বাড়িটাতে আছে। কত গামছা, কত রং বেরঙের গামছা বিক্রি হচ্ছে। বর্তমানে এই রায়চৌধুরীদের বংশধররা এখানে না থাকলেও দুর্গাপুজোর সময় কিন্তু এখানে একত্রিত হন। আর এই দুর্গা দালানে পুজোর সময় দুর্গা ঠাকুর কিন্তু এখানেই গড়া হয়। অপর্ণা সেন পরিচালিত, মৌসুমী চ্যাটার্জি ও কঙ্কনা সেন অভিনীত গয়নার বাক্স মুভির বেশ কিছুটা অংশ কিন্তু এই বাড়িটিতে শ্যুট হয়েছিল। এই ধরনের বাড়িগুলো শুধুমাত্র দেওয়ালের উপর, আলাদা করে পিলার নেই কোনো, মানে একটা দেওয়াল এইখান থেকে অতটা পুরো দেওয়াল। মানুষ থাকে না।
আরে আমি এইবার আমরা কোথায় যাচ্ছি? এবার দেখবো 100 বছরের একটা ঘোরানো নলকূপ, মানে 100 বছরের পুরনো নলকূপ, রাস্তা শুরু আর বাঁশ বাগান। যেহেতু এটা গ্রাম অঞ্চল তো একটু এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা ঘুরে রাখি। হ্যাঁ, আমার বাড়ি তো আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে অনেক দূর, ওই যেখান থেকে বললেন ওখান থেকে একটু কাছে। আমার বাড়িতে পুকুর আছে, আমি মাছ টাছ ধরতে পারি না, আর আমার বাড়িতে ডাব গাছ আছে 8টা, আমি তো ডাব পেড়ে খেতে পারি না। তাহলে তোমার বাড়ি বেড়াতে যাবো, হ্যাঁ একদিন। আচ্ছা, ওই জন্য যাতে না যায় তাই না না, কি বলেন তো, ব্রিটিশ আমলের নলকূপ, প্রায় 100 বছর পুরনো। এখান থেকে আমরা ব্রিটিশ পিরিয়ডে যারা ছিল, টিউবওয়েল বা কোনো কুয়োর ব্যবস্থা ছিল না, এখান থেকেই সবাই জল তুলে খেত। মানে ব্রিটিশরাই বানিয়েছিল এটা? ব্রিটিশরাই বানিয়েছিল এটা। ব্রিটিশ পিরিয়ডে চাকা দিয়ে জলটা চাকা দিয়ে জল তুলতো, ঘোরানো সিস্টেম ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে জল তুলতো। এখন যেমন পাম্প দিয়ে জল তুলতে হয়, তখন ঘোরানো সিস্টেম ছিল। আচ্ছা, এখানে আছে একটা 100 বছরের পুরনো নলকূপ। যেহেতু ভেঙে গেছে তাই সংস্করণের কাজ চলছে, বাঁশ ঠাস বেঁধে দেখছি সংস্করণ হচ্ছে। আগের জন্মে মানে 100 বছর আগে আমি এখান থেকে জল তুলে রান্না করতাম। এটা আপনার বিসর্জন সিনেমার জয়া হাসানের যে পদ্মার বাড়িটা দেখেছিল, সেই বাড়িটা এটা। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, আবির ও জয়া হাসান অভিনীত বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িটাতে। বেশ খানিকটা জায়গার উপর ছোট্টখাট্ট সাদামাটা একটা বাড়ি, বেশ কয়েক রকমের গাছপালাও আছে, আছে বড়সড় একটা পুকুর। কিন্তু এই বাড়িতে এসে আমরা দুর্দান্ত এক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। যে দাদা এখানে মৌমাছির চাষ করেন, উনি নিজে ডেকে আমাদের মধু সংগ্রহের পুরো প্রসেসটা দেখালেন, যা আমাদের কাছে দারুণ এক ব্যাপার। এখানে পুরো লাইন দিয়ে মৌমাছি চাষ করা হয় মধু তৈরি করার জন্য। এই প্রত্যেকটা বক্সে মধু তৈরি হয়। এই দাদা আমাকে নিয়ে আসলেন এই বক্সে মৌমাছি চাষ দেখানোর জন্য। এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, এখান থেকে উড়ে এই রাস্তা দিয়ে উড়ে এরা ভিতরে এখন ঢুকে। ধরুন 3 কিলোমিটার, মানে আপনার এখান থেকে অনেক দূর, এখান থেকে একদম রাজবাড়ি ঘাট অব্দি যেতে পারে, একটা ও ওভার মৌমাছি করতে পারে। হ্যাঁ, একটা মৌমাছি উড়ে অতটা যেতে পারে। 3 কিলোমিটারের অ্যাপিস ম্যালিফেরা এটা। তো সাধারণত এখন আপনার ইউক্যালিপটাস আর সরিষা এই দুটো ফুল ফুটেছে। এই হলো চাক, কামড়ায় না? তো এই দুটো ফুলের তো মধু। এতে কি মধু তৈরি হচ্ছে এখন? হ্যাঁ অবশ্যই, আমি দেখিয়ে দিচ্ছি সাথে। তো দেখুন এই উপরে অংশ এই সাদা হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে দেখুন এই চকচক করছে, এগুলো কিন্তু মধু। আচ্ছা আচ্ছা, এই 2 পিঠে হয়, আরে বাপরে, দেখেছেন? আচ্ছা। তো এই মধু এখানে আছে আপনার ডিম। ও আচ্ছা, এই প্রত্যেকটা কোঠরেই কি ডিম আছে? এখান থেকে এই অংশ ডিম থাকবে 2 পিঠে, এই যে আচ্ছা মিডিলে থাকবে পরাগ। দেখুন এই হলুদ হলুদ আছে পরাগ। পরাগটা হলো এর বাচ্চাদের প্রয়োজন, মধুটাও এদের প্রয়োজন। মধুটা হচ্ছে খেয়ে আসে, মধুটা খেয়ে এসে চাকে তুলে দেয়, পরাগটা পায়ে করে নিয়ে আসে, মধু রাখে চাকের উপরে, তারপরে পরাগ, তারপর ডিম। তো আমরা করি কি দেখুন, এই চাকটা এইভাবে ঝাড়তে হবে, ভালো করে দেখুন। চাকটা ঝাড়লাম, মাছি পড়ে গেল তো। হ্যাঁ, আচ্ছা, এই মাছিগুলো কামড়ায় না? হ্যাঁ অবশ্যই কামড়ায়, যদি চাপ লাগে কামড়াবে। এবার দেখুন যে চাকগুলো মধু হয়েছে মোটামুটি নেওয়া যাবে, আমরা তো এগুলো থাক, আমি আপাতত 2টো নিলাম। আসুন, ঠিক এইভাবে সব চাকগুলো নিয়ে যেতে হবে। এখানে আসুন, বাদ দেখি নজর রেখে আসবেন। এখানে কি করতে হবে, এখানে এসে মূলত এটা হচ্ছে হানি এক্সট্রাক্টর, আচ্ছা, মানে মধুটা কালেকশন করার জন্য। আচ্ছা, এখানে যেহেতু এখন এখানে মধু রয়েছে, এই চকচক করছে না, মধু, পরাগ, ডিম, 3টে জিনিস আছে চাকে। মধু, এখানে ডিম, এই যেমন এটা সিলবুড হয়ে গেছে, এখানে এখনো 2-একটা দেখা যাচ্ছে। এখান থেকে এটা পরাগ, হলুদটা, মধু কিন্তু এই অংশ। আচ্ছা, এখানে ঘুর দিলে কি হবে দেখুন, ভালো করে দেখুন, এর ভিতরেই দেখুন মধুটা ছিটকিয়ে ওই গায়ে লাগবে। ফোর্সে ছড়িয়ে যাচ্ছে, ছিটকে যাচ্ছে। তাহলে এপিটা আর নেই, খালি হয়ে গেছে, এপিটা আছে।
এ পিঠে নেই, এ পিঠে এখন আছে। কত টাইম লাগে মধু হতে মোটামুটি? 15-20 দিন লাগে। তাহলে এখানে আর নেই, সব খালি। আমরা করব কি, এই চারটা আবার ওখানে, এই চারটা আবার নিয়ে যাবো ওখানে। এ দুটো হয়ে গেছে, এ দুটো বসিয়ে দিলাম এখানে, আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, তো পুনরায় আবার যে চাকে মধু আছে সেই চাকটা আবার মূলত ধোঁয়া ইউজ করতে হয়। তা আমি এখনো ধোঁয়া ধরাইনি, যেহেতু অল্প কালেকশন করছি। মানে যেগুলো খালি করে দিলেন ওগুলো আবার 20 দিনের মধ্যে হয়ে যাবে মধু? 20 দিনের মধ্যে আবার ভর্তি হয়ে যাবে। হোক, মৌমাছি কামড়ালে তো সাংঘাতিক জ্বালা করে। আমার অ্যাকচুয়ালি ছোট, আমি 94 সাল থেকে আমার মৌমাছির কাজ শেখা, 94 সাল থেকে। আমি ছোট, দাদুরা করতো, আচ্ছা, সেই থেকে আজ অবধি বংশ পরম্পরায় করে আসছেন। হ্যাঁ, একটা না এখনো, আমি তো একটা আছে। রানীকে দেখা যায় না? না দেখা দেখা যায়? যায়। তা আমি তো দেখলাম না, আমি তো ঘা দিলাম, আমি তো ঘা দিলাম, রানী তো দেখা মুশকিল হয়ে যাবে। রানী আমি অন্য বাক্সে দেখাতে পারবো, এটা যেহেতু ঘা পড়ে গেছে, কোথায় হয়তো লুকিয়েছে। এটা বেশি টেস্টি হয়। টেস্টি হচ্ছে আপনার লিচু আছে, সুন্দরবন আছে। লিচু টেস্ট খুব ভালো, ফলসেও টেস্ট খুব ভালো। গুণগত মান এক হচ্ছে সুন্দরবন, ইউক্যালিপটাস, এই দুটো অর্গানিক। না, পরাগকেও খেতে চাইলে খেতে পারবে। রস খাওয়া যায়? হ্যাঁ, তো খেয়ে এই দেখুন। পরাগ খাওয়া যায়? খাওয়া যায় তো ফুলের কোনো মেশিন তো আনার ক্ষমতা নেই, আছে? ও তো কেমন মৌমাছি লাগছে এনেছে, খেতে? ও তো অন্য কেউ আনেনি। ভালো? শুকনো কিন্তু মিষ্টি। ফুলের রেণু যেটা একদম সিরিয়াসলি একদম অন্যরকম খেতে। উন্নত। এই যে মধুটা মুখে আনে আর পায়ে করে পরাগ খেয়ে আসে, এসে বমি করে দেয়। আর বাংলা কথা, পেটে খেয়ে আসে, এসে বমি করে দেয়। উগড়ায়। হ্যাঁ, তো এই মধু আপনারা কিরকম দামে বিক্রি করেন? আপনার 340 টাকা কেজি বিক্রি হচ্ছে এবছর। আপনারা চাইলে এখানে এসে এই খাঁটি মধু কিনেও নিতে পারবেন। এখানে যদি মনে হয় যে আমরা ফোন করব করে আমরা বলবো, অনলাইনে স্যার দিয়ে থাকেন আমরা আপনারা? একদম অল ভারতবর্ষ ডেলিভারি করি। তাহলে আপনার নাম্বারটা কি আছে? নাম্বারটা হচ্ছে 9564525606। আপনার নামটা? মুছা করিম গাজী। এবং এই মধুটার ব্র্যান্ডের নাম হচ্ছে ন্যাচারাল হানি। আচ্ছা, এটা হচ্ছে একদম লাইসেন্স, টোটাল এটাই আমার নামে রেজিস্ট্রেশন আছে। এখানেই মধু আপনি পেয়ে অনলাইনে পাঠিয়ে যাবেন। দেবেন? একদম একদম। এটা কি অল ওভার ইন্ডিয়াতেই? অল ইন্ডিয়া, যেখানে আচ্ছা, খুশি আপনি আচ্ছা। দিতে পারেন। মধু খেয়েছি, এবার ফুলের পরাগ খেলাম। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার সুন্দরবন যাচ্ছি, মিনি সুন্দরবন। একটা আম বাগানটা কি সুন্দর দেখো। হ্যাঁ, কাঁঠালও হয় এই আম গাছগুলোতে। আমও হয়, কাঁঠালও হয়, জামও হয়, লিচুও হয়। শুধু একটু গরমকালে আসবি। ওই দেখো দিলবালে দুলহানিয়া শুট হচ্ছে। এই তো শাহরুখ খান আছে এখানে, আর কাজল আছে। ওই তো শাহরুখ আর কাজল বসে আছে। আরে কত বক। এই একটা চাঁদা পেলাম রাস্তায়, কামাখ্যা মায়ের মন্দির, তার জন্য কিছু দিতে হবে। মিনি সুন্দরবন যাওয়ার আগে বিএসএফ এর ক্যাম্পে আপনার অরিজিনাল আইডি প্রুফ জমা রেখে তারপরে যেতে হবে। ওনারা একটা নাম্বার দিয়ে দেন, আপনি ঘুরে এসে ওই নাম্বার দিয়ে আপনার আইডি প্রুফটা ফেরত নিয়ে নেবেন। বেগুনিটা হচ্ছে 8 টাকা, আর ধনিয়া পাতাটা হচ্ছে 7 টাকা, লঙ্কার চপটা হচ্ছে 7 টাকা, পেঁয়াজিটা হলো 25 টাকা। হ্যাঁ, নিলে না কেন? এইটা নাও, নিলে না কেন? এটা নাও। আচ্ছা, ওখানে বিএসএফ এর থেকে ভোটার আই কার্ড বা আইডি প্রুফ চেক করা হচ্ছে। তারপরে ওখান থেকে এসে এইখানে অটো বা টোটো করে এখান থেকে যেতে হবে মিনি সুন্দরবনের কাছে। ভাড়া এখান থেকে নেবে 10 টাকা করে, আবার ওখানে গিয়ে 10 টাকা টিকিট দিয়ে মানে এন্ট্রি ফি দিতে হবে 10 টাকা। নদী পার হলেই তো বাংলাদেশ, সাঁতার কেটে ওপাশে চলে যেতে পারবে। এখানে অনেক বাড়িতেই দেখলাম রস জাল দিয়ে গুড় তৈরি হয়, আর এইখানকার গুড়ের স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। আমরা তো নিজেরা প্ল্যান করলাম যে প্রত্যেকবার শীতে একবার এই টাকিতে যাব শুধুমাত্র গুড় কেনার জন্য। এখানে ভিতরে যেতে হবে, এন্ট্রি ফি নিল 10 টাকা করে। এখানে আর চেকিং এর কোনো ব্যাপার নেই। রং বেরঙের গামছা 50 টাকা করে।
80 টাকা জোড়া। কাঁকড়া গাছ, এই গাছটা কাঁকড়া গাছ, আর এটা তো গোল গাছ। পুরো নারকেল পাতার মতো পাতাগুলো। এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে গেলে আপনার ছোটোখাটো একটা জঙ্গল ট্রেলের অভিজ্ঞতা হবে, ওই খানিকটা ক্যানাপি ওয়াক টাইপের। তো এই জঙ্গলে প্রধানত গোল গাছ, গেওয়া গাছ, কাঁকড়া গাছ, গরান গাছ এই ধরনের গাছই বেশি আছে। কিছুটা হেঁটে আসার পর আপনি ছোটোখাটো এরকম একটা বিশ্রাম নেওয়ার জায়গা পাবেন। আর এইখান থেকে রাস্তা দুদিকে গেছে, একদিকে গেছে রিভার সাইড আর একদিকে হচ্ছে টাওয়ার সাইড। তো আমরা প্রথমেই গিয়েছিলাম রিভার সাইডে, রিভার সাইড দেখে এসে তারপরে উঠেছিলাম টাওয়ারে। কখনো কখনো ভরা কোটালে ইছামতির জল এই ম্যানগ্রোভ অরণ্যে চলে আসে, তাই ট্যুরিস্টদের জন্য এমন ঢালাই করা পথ। আর এইখান থেকেই কিন্তু বাংলাদেশকে সব থেকে কাছে দেখা যায়। নির্জন থাকলে নাকি ওপার বাংলা থেকে চিৎকার করে কথা বললে এপার বাংলায় দাঁড়িয়ে শোনা যায়, কারণ ইছামতি চওড়ায় এখানে 500 মিটার মতো। আর যে গ্রামটা দেখা যাচ্ছে তা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলার হারোদ্দার গ্রাম। রিভার সাইড দেখে এসে এইবার আমরা যাচ্ছি টাওয়ার সাইডে, টাওয়ারে উঠতে। আপনি টাকি বেড়াতে আসলে এই ম্যানগ্রোভ অরণ্য বা গোলপাতার ফরেস্ট একেবারেই মিস করবেন না। ছোটোখাটো একটা টাওয়ার আর তার নিচে আছে ছোটো মতো একটা ক্যান্টিন। আপনারা চাইলে এখানে চা বা টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারেন। তবে এই টাওয়ারের উপর থেকে ম্যানগ্রোভ অরণ্যটাকে কিন্তু দারুণ লাগছিল দেখতে। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু কোনো নদীর ভিউ পাওয়া যায় না। নির্জন থাকলে এই পরিবেশটাকে হয়তো সেদিন আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম। এই যে হ্যাঁ, এটা ভালো করে চলিস। এই যে সুন্দর করে নে পুরো ফলগুলো। কবে দাঁড়া তো, ফলগুলো তুলে রাখছি। অনেকগুলো ফল আছে, ফলগুলো খাওয়া যাবে। অর্পি খাবি ফল? ওপাশে কত হয়ে গেছে। কাটা ফল, কাটা ফলগুলো ভালো না। যাওয়ার সময় তো আমরা 10 টাকা করে অটো ভাড়া দিয়ে গেছিলাম, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গ্রামটা দেখতে দেখতে যাচ্ছি। বেশি না, অল্প একটু রাস্তার পথ। হ্যাঁ, ওই খুব বেশি হলে 600 কি 700 মিটার হবে। প্রচুর গুড়ের দোকান দেখছি, মানে বাড়িতে বাড়িতে গুড় চাষ, গুড় তৈরি করছে। এখানে গুড় হচ্ছে, এই যে গুড় তৈরি হচ্ছে। কত করে গুড়? 130 টাকা। যত এদিকে আসছি এটা তৈরি হচ্ছে না। এই রসটা কতক্ষণ আগে দেওয়া হয়েছে? এই 15-20 মিনিট আগে। 15-20 মিনিট আগে। এটা কতক্ষণ জাল হলে তারপর গুড় হবে? আধা ঘন্টা লেগে যাবে। আধা ঘন্টা? আর ইয়েটা ওই পাটালিটা কত? পাটালিটা 1 ঘন্টা লেগে যাবে। না না, ওটার দাম না, দাম কত পাটালিটার? 130 টাকা। সবই 130, পাটালিও 30 আর নোট নেবেন? তাই 100 টাকা করে হবে না? তাহলে কত? 105? 10 করে নেব। 110। ওই 110 টাকা করবো, 20 করে নেব। গুড় কিনে এইবার আমরা চলে এলাম টাকির মালদ্বীপ রিসর্টে। এন্ট্রি ফি লাগে পার হেড 20 টাকা করে। বর্তমানে টাকির বেশ জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র হয়েছে কিন্তু এই মালদ্বীপ রিসর্ট। বেশ কয়েক রকমের ওয়াটার অ্যাক্টিভিটি আছে মালদ্বীপের স্টাইলে বেশ কয়েকটি ওয়াটার ভিলা। ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে একটা দুটো দিন অন্যরকমভাবে কাটানোর এক আদর্শ জায়গা এটা। এখানকার খাবার দাবারও যেমন ভালো, শুনেছি এখানকার স্টাফ বিহেভিয়ারও নাকি খুবই ভালো। দেখলাম আরও কিছু ভিলা এরকম তৈরি হচ্ছে। আর রয়েছে সুসজ্জিত পার্ক। বিশেষ করে ছোটরা আসলে তারা তো এখান থেকে যেতেই চাইবে না। বিকেলের দিকে যদি এখানে আসতে পারেন তাহলে সব থেকে ভালো, কারণ সন্ধেবেলার আলোতে আরও সুসজ্জিত হয়ে ওঠে এই প্রপার্টিটা। এইটা মনে হচ্ছে একটা আইল্যান্ড টাইপের করেছে, আর মাঝখানে একটা কাঠের ব্রিজ। নাইস, দেখি এটাতে উঠবো এবার। হেমক, অ্যান্ড দিস ইজ মিঠু, আই কল হিম মিঠু। এনিওয়েজ, অনেকেই বোটিং করছে। এইবার আমরা চলে এলাম টাকির 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির দেখতে। জমিদার গোপীনাথ রায়চৌধুরী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে চড়ক পূজা নাকি খুব ধুমধামের সাথে পালন করা হয়। তবে আশ্চর্য লাগলো এটা শুনে যে এই পুকুরের জল নাকি শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় জলে পরিপূর্ণ থাকে। এইবার আমরা চলে এলাম ঘোষবাড়ির পূজা দালান দেখতে। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। সময়ের সাথে সাথে জমিদারি বিলুপ্ত হলেও তার ঐতিহ্যের স্মৃতি আগলে দাঁড়িয়ে আছে এই পূজা দালান। একেবারে মুগ্ধ হয়ে নিষ্পলক দৃষ্টিতে দেখার মতো 350 বছরেরও পুরনো এই দুর্গা দালান বর্তমানে বাংলা সিনেমার শুটিং স্পট আর টুরিস্টদের টুরিস্ট স্পটে পরিণত হয়েছে এই দালানটি। যদিও কালের নিয়মে জমিদারি গেছে, তবুও ঘোষেরা কিন্তু ওনাদের দুর্গাপুজোয় কোনো খামতি রাখেন না। বর্তমানে তারা কলকাতার বাসিন্দা হলেও দুর্গাপুজোর সময় কিন্তু ঐতিহ্য মেনেই এখানে এসে পুজো করেন।
আর এখানকার পুজো হয় কিন্তু বৈষ্ণব মতে, আর মাকে রান্না করা নয়, একেবারে কাঁচা ভোগ নিবেদন করা হয়। ঘোস্ট, এখানে আছে ঘোস্ট। লেটস সি। ও মাই গড, দেখেই ভয় লাগছে। কেমন লাগছে অভিজ্ঞতা? হচ্ছে দারুণ লাগছে সিরিয়াসলি। এটা কিন্তু দুর্গা দালানের পিছে। হ্যাঁ, একদম এক সাইডে পুরো শিকড়গুলো ঝুলছে। মনে হচ্ছে কি, সত্যি কথা বলতে এখানে এসে হঠাৎ করে মনে হলো যেন মানে কোনো 3D কোনো কিছু একটা মুভির মতন। আমার মনে হচ্ছে যে কোনো একটা পুজোর প্যান্ডেল এরকম পুরোনো দিনের মানে আর্কিটেকচার দিয়ে বানিয়েছে, এরকম একটা ফিল হচ্ছিল। না, দারুণ লাগছে। ইটগুলো দেখ পুরো পুরো গোল গোল। কত বছর পুরনো এটা? 300 বছর। 300 বছর পুরনো একটি দালানে আমি হাত দিলাম। এইবার আমরা চলে এলাম টাকির 400 বছরের পুরনো ত্রিশক্তি কুলেশ্বরী মন্দিরে। আসলে এটা বিশ্বাস করা হয় এটা মন্দির নয়, মায়ের বাড়ি, তাই একে বলা হয় টাকি কুলেশ্বরী কালী বাড়ি। এটা টাকির অত্যন্ত জাগ্রত এক মন্দির। সারাদিন ঘোরার পর আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম টাকির পৌরসভা গেস্ট হাউসে। আমরা নিয়েছিলাম চিকেন থালি, যার দাম পড়েছিল 150 টাকা করে, আর মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, চিকেন এবং সবশেষে চাটনি। খাবার দাবারের মান ওই মোটের উপর ঠিকঠাক। এখানকার ফ্রন্টের রুমগুলোতে থাকলে ইছামতিকে খুব ভালোভাবে দেখা যাবে। ওনাদের কাছে রুমের ভাড়া জিজ্ঞেস করায় ওনারা বললেন ফ্রন্টের রুমগুলো 600 টাকা আর পেছনেরগুলো 500 টাকা করে। টাকিতে এসে আমাদের মতো দিনের দিনে না ঘুরে যদি একটা দুটো দিন কাটাতে চান, তার জন্য আমার ডেসক্রিপশন বক্সে রইল টাকির বেস্ট কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। সবশেষে রাজবাড়ি ঘাটে এসে যখন পৌঁছালাম, বেলা তখন প্রায় শেষের দিকে। বাড়ি ফেরার পথ ধরলাম, আর সেদিন আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গিয়েছিল।